ডিসক্রিট মেথড এই পর্যায়ে আমরা করব কম্বিনেশন, এবং আমরা অলরেডি কম্বিনেশন সম্পর্কে একটু আইডিয়া পেয়েছি। আমরা একটা কাজ করব যে কম্বিনেশনের যে বেসিক ক্যালকুলেশনগুলো হয় সেই বেসিক ক্যালকুলেশনগুলো আমরা দেখব, কারণ এই বেসিক ক্যালকুলেশন হয়তো পরীক্ষায় আসবে না, কিন্তু এই পরবর্তী অধ্যায় মানে টপিকসগুলো সলভ করতে গেলে বেসিক ক্যালকুলেশনটা জানা খুবই জরুরি। আমরা শুরু করছি আমাদের বেসিক ক্যালকুলেশন দিয়ে কম্বিনেশনের কাজ। 21 নম্বর অঙ্কটা তোমরা একটু লক্ষ্য করো। 21 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রলে দেখছো, তোমাদেরকে বলা হয়েছে 18C16 এটা কত, আর স্ক্রলে 22 নম্বর অঙ্কটাও দেখতে পাচ্ছ তোমরা অলরেডি। এখন সে 22 নম্বর অঙ্কটাতে বলা হয়েছে যে 12C3 এটা কত। আমরা এই দুটো অঙ্ক আমরা একটু দেখব, একটু খেয়াল করো। প্রথমে আমরা যদি বলি 12C3, এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে যেহেতু এটা 12 দিয়ে শুরু, তাহলে আমরা 12 লিখবো, তারপরে 11, 10, এটা তিনবার লিখবো। কেন তিনবার লিখবো? কারণ এখানে 3 আছে, C3 আছে, তিনবার আছে, তাহলে আমরা এখান থেকে তিনবার আগিয়ে থেমে যাবো। আর এই জায়গাটা শুরু হবে 3, 2, 1, 3 কেন? কারণ 3 আছে শেষে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো ভাই, তাহলে আমি কি এই 18 থেকে 18, 17, 16, 15 এরকম করে 16 বার লিখবো? যেহেতু 3 ছিল বলে তিনবার লিখেছি, তাহলে 16 দেখো তো 16 বার লেখার কথা না, লেখা যাবে, এটা আসলে তাই করার কথা। কিন্তু আমরা একটা কাজ করব, যে কাজটা করব সেটা হচ্ছে এই জিনিসটাকে একটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে, যে এনসিআর। এই এনসিআর বলতে বোঝায়, নর্মালি আমরা জানি, যেটা তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ, n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। এটা তোমরা জানো এবং তোমরা স্ক্রলে অলরেডি দেখতে পাচ্ছ। কিন্তু দেখো এই এনসিআর কে আমরা n মাইনাস r এটাও লিখতে পারি। তবে মজার ব্যাপার হচ্ছে এই সূত্রটা আমরা তখনই ব্যবহার করব যখন r এর মান n এর মানের অর্ধেকের চেয়ে বড় হবে। যখন মানে n এর মানটা যখন n r এর অর্ধেকের চেয়ে ছোট হয়ে যাবে, তখনই কেবলমাত্র আমরা এই ফর্মুলাটা ইউজ করব, নাহলে এই ফর্মুলাটা ইউজ করার কোনো মানে হয় না। তাহলে 18C6 এটাকে আমরা লিখতে পারি 18 মাইনাস 16, অর্থাৎ 18C2। এখন এইটাকে যদি আমি এই ফর্মুলাটায় অ্যাপ্লাই করতে যাই, তাহলে কিন্তু আমরা আবার উল্টো ধরা খেয়ে যাবো। সুতরাং আমরা এই কাজটা করব না। 18C2, তাহলে আমরা এটাকে লিখতে পারি 18 ইন্টু 17 2 ইন্টু 1। এইভাবে মেইনলি আমরা অঙ্ক দুটোকে সলভ করতে পারি। আমরা বেসিক ক্যালকুলেশনটা দেখেছি, এটা কিন্তু আসলে এক্সামে আসে না, আমরা কিন্তু এক্সাম ক্র্যাক করার জন্য এটাকে শিখিনি। আমরা শিখেছি পরের টপিকসগুলো যেন আমরা ভালো শিখতে পারি তার জন্য। আমরা এখন যে শিখতে যাচ্ছি সেটা হচ্ছে হ্যান্ডশেক রুলস, এবং হ্যান্ডশেকে আমরা দুইটা রুলস শিখব। হ্যান্ডশেক এবং গেম পিকচার একই কথা, কারণ মাথায় রাখবে হ্যান্ডশেক হয় দুটো হাতে, গেমসও হয় দুই দলের মধ্যে। সুতরাং দুটো হাতের কাজ এবং দুইটা দলের কাজ আমরা একই অর্থে ব্যবহার করি। সবসময় মনে রাখবে হ্যান্ডশেক বা গেম, এই অঙ্কগুলো করতে গেলে তুমি একটা ফর্মুলা ইউজ করবে, সেটি হচ্ছে NC2। টু হচ্ছে তোমার দুটো হাত বা দুটো দলকে নির্ভর করে। এন মানে কি? এন মানে হচ্ছে তোমার এখানে কতগুলো দল আছে বা কতগুলো ব্যক্তি আছে। ধরো আমাদের এই রুমটার মধ্যে যদি 10 জন ব্যক্তি থাকতো, 10 জন যদি প্রত্যেকের সাথে প্রত্যেকে একবার করে হ্যান্ডশেক করতো, তাহলে হ্যান্ডশেক হতো 10C2 সংখ্যা। এই 10NC2 এই জিনিসটাকে আমরা ভাঙিয়ে দিতে পারি n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n মাইনাস 1 ডিভাইডেড বাই 2। আমরা 23 নম্বর অঙ্কটাতে চলে যাই। 23 নম্বর অঙ্কটা কি বলেছে আমরা একটু দেখি। 23 নম্বর অঙ্কে বলেছে in World Cup, 23 নম্বর অঙ্কটা, in World Cup cricket 10 teams plays each other at once and then semi-finals and finals are played. একটা ওয়ার্ল্ড কাপে 10টা টিম প্রত্যেকের সাথে খেলছে এবং এরপরে দুটো সেমিফাইনাল এবং একটা ফাইনাল হয়েছে। তাহলে কতগুলো ম্যাচ হলো এই ওয়ার্ল্ড কাপে? তাহলে ওয়ার্ল্ড কাপে টোটাল ম্যাচ কত? আমরা যদি এটা বার করি, কিভাবে বার করব? দেখো এখানে 10টা দল কিন্তু প্রত্যেকটা দলের সাথে একবার করে খেলেছে, তাহলে খেলা হয়েছে 10C2 সংখ্যক। তার মধ্যে দুটো সেমিফাইনাল হয়েছে, একটা ফাইনাল হয়েছে, তাহলে এটা হবে 10C2 প্লাস 2 প্লাস 1। 10C2 বলতে আমরা বুঝছি কত? 10 ইন্টু 9 ডিভাইডেড বাই 2 যোগ 2 যোগ 1, অর্থাৎ এটাকে কাটলে হচ্ছে 45 যোগ 2 যোগ 1,
অর্থাৎ ওয়ার্ল্ড কাপে মোট 47টা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমরা এইভাবে মেইনলি অঙ্কগুলো করতে পারি। আমাদের 24 নম্বর অঙ্কটা অলরেডি তোমরা স্ক্রলে দেখতে পাচ্ছ, যেটা তোমাদের হোমওয়ার্ক, যেখানে আমরা বলেছি 10টা ফুটবল টিম প্রিমিয়ার লিগে মোকাবেলা করবে। তারা একজন আরেকজনকে যদি একবার করে খেলে মোট কতগুলো খেলা হবে। আর একটা কথা হচ্ছে, এখানে একটা শব্দ বলতে পারে ফুটবল খেলা নিয়ে, যে তারা প্রত্যেকে রাউন্ড রবিন লিগ। তোমরা কি রাউন্ড রবিন লিগ শব্দটা জানো কিনা? তারা রাউন্ড রবিন লিগ ফর্মুলাতে খেলছে। এই রাউন্ড রবিন লিগ এই কথাটার অর্থ হচ্ছে তুমি আমার সাথে আমার হোম গ্রাউন্ডে একটা খেলবে, আমি তোমার সাথে একটা অ্যাওয়ে গ্রাউন্ডে খেলবো। অর্থাৎ প্রত্যেকটা দলের সাথে দুইবার করে মোকাবেলা করবে। সুতরাং রাউন্ড রবিন লিগ শব্দটা দেখলে একটু সাবধান, কারণ এই অঙ্কটা কিন্তু এভাবে ঘুরে ফিরে আসতে পারে। তোমাদের 24 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক রইলো। আমরা 25 নম্বর অঙ্কটাতে চলে যাব, যেটা খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুব আসে। দেখি আমরা 25 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 25 নম্বর অঙ্কটা বলেছে, there are 36 handshakes count in a conference where all shakes their hand with each other. How many people are in the conference? একটা কনফারেন্সে মোট 36টা হ্যান্ডশেক পাওয়া গেল। তাহলে এখানে কতজন লোক আছে? বাবা, আমরা যদি এটাকে নর্মালি ব্যাখ্যা করি, যে আমরা ধরি যে লেট আমার এখানে পিপল আছে n সংখ্যক, তাহলে আমার হ্যান্ডশেক হবে n×2 সংখ্যক, যার মান হচ্ছে 36। n×2 বলতে বোঝাচ্ছে n × n-1/2, এটা 36। এটাকে করলে হচ্ছে n², এটা হয় কত? n² - n - 72 = 0। এটাকে যদি আমরা করি 9n 8n - 72, এবং ফাইনালি আমরা n এর মানটা পাচ্ছি 9। এইভাবে আমরা চাইলে অঙ্কটা করতে পারি। এটা হচ্ছে আমাদের মূল নিয়মে করার নিয়ম। দেখো, আমরা আসলে হ্যান্ডশেক সমান nc2, যেখানে হ্যান্ডশেক হচ্ছে 36টা, তাই nc2 = 36 এভাবে করে দিতে পারি। কিন্তু আমরা আসলে এক্সাম হলে এভাবে অঙ্কটা করব না। আমরা যে কাজটা করবো, দেখো এখানে যে অঙ্কটা সলভ করেছি, এটারই একটা ফর্মুলা ইউজ করব। আমার কাছে এখানে হ্যান্ডশেক হয়েছে কয়টা? 36টা। আমি কি করবো? প্রথমেই 2 দিয়ে গুণ করে ফেলবো। এই 2টা কোথা থেকে আসে? ওই যে n × n-1/2 এর যে 2টা আছে, সেটা বজ্রগুণ হয়ে এই 36 এর সাথে এই 2 আকারে আসে। এটাকে গুণ করলে হচ্ছে 72। এবার আমি এটাকে n × n-1 এ ভাঙাবো, অর্থাৎ এক ডিফারেন্সে এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। 72 মানে কিন্তু 36 দুগুণী 72 হয়। বা আমরা যদি বলি 4 18 72 হয়। আমরা এইভাবে করব না, 72কে এমনভাবে ভাঙবো যেন এদের পার্থক্য 1 হয়। তাহলে 72কে আমি কিভাবে ভাঙতে পারি? 9 × 8, এবং সেটার মধ্যে n কোনটা? n হচ্ছে 9 আর 8 হচ্ছে n-1। তাহলে n এর মানটাই হচ্ছে আমার উত্তর। সুতরাং এখানে অ্যান্সারটা চলে আসবে 9। তোমরা এখানে যে সংখ্যায় থাকুক না কেন, ধরো 36 আছে, তারপর 66 থাকতে পারে, 45 থাকতে পারে, যাই থাকুক, তুমি তাকে প্রথমে 2 দিয়ে গুণ করবা, তারপরে এই এক ডিফারেন্সে ভাঙাবা। অর্থাৎ প্রথমে স্টেপ 1 সেটা হচ্ছে 2 দিয়ে গুণ করবা, স্টেপ 2 এটাকে এক ডিফারেন্সে গুণ করবা, অর্থাৎ n × n-1, অর্থাৎ এক ডিফারেন্সে একে ভাঙবা, যেখানে তোমার n এর মানটাই হচ্ছে অ্যান্সার। এই স্টেপটা ইউজ করলে কিন্তু তুমি অঙ্কগুলোকে সলভ করে আসতে পারবা। আমরা 25 নম্বর অঙ্কটা করে দিয়েছি। 26 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক। 26 নম্বর অঙ্কটাতে দেখতে পাচ্ছ যেখানে 66টা হ্যান্ডশেকের কথা বলা হয়েছে। হোপ তোমরা এই অঙ্কটা সলভ করতে পারবে। তাহলে চলো এবার আমরা পরের টপিকসে চলে যাই, যেটার নাম হচ্ছে অর্ডার কম্বিনেশন। অর্ডার কম্বিনেশনের একটা খুব ভয়ঙ্কর অ্যাক্সেসিবিলিটি আছে। সেটা হচ্ছে, দেখো, কম্বিনেশন যদি অর্ডার করতে হয়, কোনো কিছুকে যদি অর্ডার করতে হয়, তাহলে অর্ডার করতে হলে মাথায় রাখবে এই অর্ডার করার কতগুলো রুলস আছে। যেমন একে তোমাকে ইন্ডেক্স মেনে করতে হবে। ধরো আমার 10 জন স্টুডেন্ট আছে, আমি তাদেরকে অর্ডার করবো। তাহলে অর্ডার করতে গেলে তাকে অর্ডার করতে হবে অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট, অথবা অ্যাকর্ডিং টু দেয়ার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। কে আমার কাছে আগে আসে সেই অনুপাতে আমি একজনকে আগে রাখবো আর একজনকে পরে রাখবো। কোনো একটা ইন্ডেক্স ছাড়া, লজিক্যাল ইন্ডেক্স ছাড়া আমি অর্ডার করতে পারি না। তাই অর্ডার পারমুটেশনের ক্ষেত্রে যত সংখ্যায় দেওয়া থাকুক না কেন, একে অর্ডার করা যাবে একভাবে, অ্যান্সার হবে একভাবে। মাথায় রাখবা, অর্ডার পারমুটেশনের উত্তর অলওয়েজ এক। কিভাবে এক?
কারণ আমি যে কোনোভাবেই হোক আমি একটা ইন্ডেক্স ফলো করছি। সুতরাং তোমরা 26 নাম্বার অঙ্ক যেটা তোমরা 27 নাম্বার অঙ্ক যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্ক্রলে 27 নাম্বার অঙ্কটা, যে হাউ মেনি ওয়েজ 10 স্টুডেন্ট বি অর্ডার অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট। অ্যাকর্ডিং টু দেয়ার মেরিট হলে যে ফার্স্ট হবে সেই ফার্স্ট হবে, এখানে আর সাজানো গোছানোর কিছু নেই। তো এটাকে একভাবেই সাজানো যাবে। তোমাদের হোমওয়ার্ক থাকছে 28 নাম্বার, তোমরা এটাও বুঝতে পেরেছো যাই সংখ্যা দেওয়া থাকুক না কেন এর উত্তর 1। সুতরাং দিস ইজ এ ভেরি ইজি টপিকস দ্যাট আই হ্যাভ এভার সিন, বাট এটা কিন্তু আইবি এর পরীক্ষায় অলরেডি আসছে, সুতরাং এটা ব্যাংকের পরীক্ষাতেও তোমার আসতে পারে। আর আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অংশে যাচ্ছি যেটার নাম হচ্ছে রুট। আমরা রুটে যাব। আমরা 29 নাম্বার অঙ্কটা একটু দেখি। রুটে 29 নাম্বার অঙ্কটাতে বলেছে ইউ ক্যান ট্রাভেল 3 ওয়েজ ফ্রম মৌচাক টু ফার্মগেট। মনে করে হচ্ছে তোমার মৌচাক আর এই হচ্ছে তোমার ফার্মগেট। ধরো তুমি তোমার মৌচাক থেকে তুমি ফার্মগেটে এই 3টা ওয়েতে যেতে পারো। এন্ড 4 ওয়েজ টু ফার্মগেট টু মিরপুর। ফার্মগেট থেকে তুমি মিরপুর যেতে পারো 4টা ওয়েতে। ফার্মগেট থেকে মিরপুর তুমি যেতে পারো 4টা ওয়েতে। হাউ মেনি ওয়ে ইউ ক্যান ট্রাভেল মৌচাক টু মিরপুর ভায়া ফার্মগেট। তুমি মৌচাক থেকে মিরপুর ফার্মগেট হয়ে কতভাবে যেতে পারো একটু খেয়াল করে দেখো। মৌচাক থেকে ফার্মগেটে যাওয়ার ওয়ে 3টা, ফার্মগেট থেকে মিরপুরে যাওয়ার ওয়ে 4টা, মোট হচ্ছে 12টা ওয়ে। সো তুমি 12 ভাবে মৌচাক থেকে মিরপুর যেতে পারো। সো ইউর অ্যান্সার ইজ 12। আমরা 30 নাম্বার অঙ্কটা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছি যে ইউ ক্যান ট্রাভেল 3 ওয়েজ ফ্রম মৌচাক টু ফার্মগেট। একই অঙ্ক, শুধু একটা বলছে অ্যান্ড রিটার্ন ব্যাক। একটা লাস্ট লাইনটা হচ্ছে অ্যান্ড রিটার্ন ব্যাক। এই অপশনটা তোমাদেরকে একটু বলে দিই। দেখো তুমি যদি 12 ভাবে ফার্মগেট মৌচাক থেকে মিরপুর যেতে পারো, তাহলে মিরপুর থেকে মৌচাকেও তো 12 ভাবেই ফিরতে পারবে, তাই না? এখন এই আমার যে কথাটা সেটা হচ্ছে এই অ্যান্সারটা কত হবে, 12 যোগ 12, 12 গুণ 12। এটা তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা বলবে যে এর মধ্যে কোনটা কারেক্ট। এইভাবে তোমরা 30 নাম্বার অঙ্কটা ইনশাআল্লাহ করতে পারবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরের টপিকসে, যে টপিকসটার নাম হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। আমরা অ্যারেঞ্জমেন্ট টপিকসটাতে যাব। অ্যারেঞ্জমেন্ট টপিকসটাতে যাব। দেখো আমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক 31 নাম্বার, যেটা দিয়ে শুরু করবো, এবং 32 নাম্বারটা তোমরা নিজেরা করবে। সরি টু সে আমরা শুরুতে আমরা শিখবো একটু ম্যাক্সিমাইজ সিলেকশন, তারপরে শিখবো অ্যারেঞ্জমেন্ট। আমরা ম্যাক্সিমাইজ সিলেকশনে যাচ্ছি। ম্যাক্সিমাইজ সিলেকশনে কি বলেছে 31 নাম্বার অঙ্কটা একটু লক্ষ্য করো। অঙ্কটাতে বলেছে, তোমরা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছ, পাপিয়া হ্যাজ 16 মার্বেলস ইন হার পকেট। পাপিয়ার কাছে 16টা মার্বেল আছে। শি হ্যাড 8 রেড ওয়ান্স। তার রেড মার্বেল আছে 8টা, 4 ব্লু ওয়ান অ্যান্ড 4 গ্রিন ওয়ান। তার 4টা আছে গ্রিন, 4টা আছে ব্লু, 8টা আছে রেড। হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ মার্বেল শি মাস্ট টেক আউট। দেখো হাউ মেনি মিনিমাম নাম্বার অফ মার্বেল। একটু খুব ইম্পর্টেন্ট শব্দ হচ্ছে মাস্ট শি টেক আউট। শি টেক আউট সো দ্যাট শি এনশিওর ইচ কালার, অর্থাৎ তার কাছে প্রত্যেকটা কালার থাকবে। খেয়াল করো, যদি আমাকে বলতো ভাই মিনিমাম কটা টানবো, ভাই মিনিমাম 3টা টানলে 3টা কালার পেতে পারি, কিন্তু একটা শব্দ বলে দিয়েছে মাস্ট, অর্থাৎ এখানে কোনো প্রকার প্রবাবল কোনো শব্দ থাকতে পারবে না। দেখো এমন যদি হয় যে আমি মানে মার্বেল তোলা শুরু করেছি, যাই তুলছি সব রেড, প্রথম তুললাম রেড, দ্বিতীয়টা রেড, এরকম করে করে 8 নাম্বারটাও রেড, 8টাই রেড উঠতে পারে না। তারপরে টানা শুরু করলাম, তারপরে 4টাই ব্লু, অর্থাৎ 12টা তুললাম, 13 নাম্বারটা তুললে দেখো সেটা কিন্তু গ্রিন উঠতে বাধ্য। এই অঙ্কগুলো করার একটা রুলস বলে দিই। এর মধ্যে দেখবে যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, যেটা ছোট, যেমন ধরো এইটাও ছোট, তুমি বলতে পারো এটাও ছোট, মানে এর মধ্যে যে কোনো একটাকে নেবে। যদি মিলে যায়, মানে মিনিমাম মানটা যদি একাধিকবার থাকে তাহলে একটাকে নেবে, যেটা মিনিমাম সেটাকে 1 করে দাও। এবার 8 4 12 আর 1, দিস ইজ ইউর আনসার। আমরা 32 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছি। আমি পাপিয়াকে করলাম, তোমরা লামিয়ার অঙ্কটা করো। তাহলে দেখো তোমরা 32 নাম্বারটা দেখতে পাচ্ছ, লামিয়ার ম্যাথ। এখানে 8টা রেড ওয়ান আছে, 6টা গ্রিন ওয়ান আছে, 4টা ব্লু ওয়ান আছে। অঙ্কটা একটু সলভ করো, অ্যান্ড দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আশা করি তোমরা 31 নাম্বারটা বুঝলে 32 নাম্বারটাও করতে পারবে।
তো আমরা ম্যাক্স সিলেকশন দেখেছি, আমরা অ্যারেঞ্জমেন্টটা দেখব। অ্যারেঞ্জমেন্টে আমরা 33 নাম্বারে যাব, আর 34 নাম্বারটা তোমাদের জন্য থাকছে হোমওয়ার্ক আকারে। চলো আমরা 33 নাম্বারটাতে যাব। কি বলছে 33 নাম্বারে? যে you are to arrange 36 identical chair in rows such that there is same number of chair in each row. তোমার কাছে মনে করো 36টা একই রকম চেয়ার আছে, আইডেন্টিক্যাল চেয়ার, একই রকম চেয়ার আছে প্রত্যেকটা রোতে, যেখানে তোমাকে প্রত্যেকটা রোতে সমান সংখ্যক চেয়ার থাকবে, and each row must contain at least 3 chair and there must be at least 3 row. How many different arrangement can possible? অর্থাৎ তোমার 36টা চেয়ার আছে, তুমি এমনভাবে সাজাবে যেন প্রত্যেকটা রোতে সমান সংখ্যক চেয়ার থাকে, এবং তোমার রোয়ের সংখ্যা কমপক্ষে 3টা হতে হবে, এবং প্রত্যেকটা রোতে কমপক্ষে 3টা চেয়ার থাকতে হবে। তার মানে শর্ত হচ্ছে তোমার রো হতে হবে কমপক্ষে 3টা, এবং প্রত্যেকটা রোতে চেয়ার থাকতে হবে কমপক্ষে 3টা। এইভাবে তোমাকে 36টা চেয়ার করতে হবে। তাহলে দেখো ফার্স্ট ওয়ে যেটা, ফার্স্ট ওয়েটা কি হতে পারে? ফার্স্ট ওয়েটা হতে পারে যে আমি যদি 3টাই রো করি, তাহলে প্রত্যেকটা রোতে আমি যদি 12টা চেয়ার দিই, হ্যাঁ, তাহলে আমার এই শর্তটা মেনে যায়। সেকেন্ড ওয়ে কি হতে পারে? আমরা এখন রোয়ের সংখ্যা বাড়াবো। আমি যদি 4টা রো দিই, তাহলে চেয়ার হবে কটা? 4 9 36টা। থার্ড ওয়ে আমাদের দেখি তো 5টা রো যদি করতে চাই, 5টা রো কি করা সম্ভব? সম্ভব না, কারণ তাহলে 36 মেলাতে গেলে আমার আসলে এটা একটা ভগ্নাংশ চলে আসে। সো দিস ইজ নট পসিবল ওয়ে। সো আমরা 5 দিয়ে করতে পারবো না। 6 দিয়ে করতে পারি কিনা? যদি এখানে 6 দিই, এখানে 6টা আসবে। ফোর্থ ওয়ে কি হবে? 7 36/7 না, হয় না। 8 দিয়েও হয় না, হচ্ছে 9 দিয়ে, অর্থাৎ 9 4। ফিফথ ওয়েটা কি? ফিফথ ওয়েটা হচ্ছে 12 3। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যদি কমপক্ষে 3টা রো এবং 3টা চেয়ার থাকে, তাহলে আমরা 5টা ওয়েতে একে সমাধান করতে পারি। এবং 34 নাম্বার অঙ্কটা তোমরা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছ, এটা তোমাদের হোমওয়ার্ক। আমাদের 33 নাম্বার অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদের পক্ষে 34 নাম্বার অঙ্কটা করা খুবই ইজি হয়ে যাবে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, কমিটি ফরমেশন, এবং আমরা এতক্ষণ যা পড়িয়েছি এটা হচ্ছে তার এই পুরো অংশটা সমান টপিক হচ্ছে এটা। আমরা কমিটি ফরমেশনে আছি, এবং কমিটি ফরমেশনে আমরা 2 ধরনের অঙ্ক শিখবো। আমরা প্রথম অঙ্ক শিখবো ফ্রম সিঙ্গেল সোর্স থেকে, এবং পরবর্তীটা শিখবো ফ্রম মাল্টিপল সোর্স থেকে। আমরা সিঙ্গেল সোর্সের অঙ্ক শুরু করছি 35 নাম্বার অঙ্কটা দিয়ে। 35 নাম্বার অঙ্কটাতে আমাদেরকে কি বলা আছে আমরা একটু লক্ষ্য করি। অলরেডি আমরা এটা স্ক্রলে দেখতে পাচ্ছি। অঙ্কটাতে বলা আছে এ কলেজ হ্যাজ 10 basketball players, 5 members team and a captain will be selected. Out of these 10 players, how many different selection can be made? অর্থাৎ 10 জন বাস্কেটবল প্লেয়ার থেকে আমার 5 জন প্লেয়ার এবং একজন ক্যাপ্টেন কতভাবে চুজ করা যাবে, এবং এটা কতভাবে চুজ করতে পারবো। যেমন ধরো এই হলো আমার 10 জন প্লেয়ার, ঠিক আছে? এই 10 জন প্লেয়ারের মধ্যে আমি যদি একজন ক্যাপ্টেন নিয়ে খেলতে চাই, একজন যদি ক্যাপ্টেন নিতে চাই, তাহলে অলরেডি আমি এই 10 জন থেকে একজন ক্যাপ্টেন নিতে পারবো 10C1 উপায়ে। খেয়াল করো, এবার আমার কিন্তু একজন ক্যাপ্টেন নেওয়া হয়ে গেছে, তার মানে আমার এখন লোক আছে 9 জন। সেই 9 জন থেকে আমি 5 জন প্লেয়ার কতভাবে সিলেক্ট করতে পারি? 5 জন প্লেয়ার আমরা সিলেক্ট করতে পারবো 9C5 ওয়েতে। তো তোমরা জানো 10C1 এটা সমান হচ্ছে 10, আর 9C5 এটা তোমরা আশা করি পারবে। 9 × 8 × 7 এভাবে করে এটা হয় 126, এবং একে গুণ করলে হচ্ছে 1260। অর্থাৎ তোমরা দেখলে যে আমরা এটাকে কিভাবে সলভ করলাম। একটা লক্ষ্য করবে যে এখানে অনেকে আমাকে বলে যে স্যার আপনি আগে ক্যাপ্টেন দিয়ে করেছেন, আমি যদি আগে 5 জন প্লেয়ারকে নিতে চাই, মানে আমি যদি আগে এই অংশটা আগে করতে চাই, আমি বলবো যে হ্যাঁ তুমি এই অংশটাও আগে করতে পারো। তাহলে করলে তোমার এখানে আসবে 10C5, আর তখন এখানে 5 জন প্লেয়ার চলে যাওয়ায় 5 জন থেকে একজন ক্যাপ্টেন নিতে হবে 5C1, তাহলে এটা হবে 5, আর ওটা হবে 252 গুণ করো ওই একই কিন্তু হচ্ছে তোমার 1260, একই হবে। সো তুমি চাইলে দুইভাবেই করতে পারো, দুই দিক থেকেই করতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার।
আমরা 36 নাম্বার অঙ্কটাতে চলে যাব। 36 নাম্বার অঙ্কটা তোমরা অলরেডি স্ক্রলে দেখতে পাচ্ছ। 36 নাম্বার অঙ্কটাতে কি বলেছে, এখানে বলা আছে যে from 7 Democrat leaders 5 members of committee has to be formed where two former president will be in that committee. 7 জন ডেমোক্র্যাট লিডার থেকে 7 জন ডেমোক্র্যাট থেকে আমার 5 জনের একটা কমিটি নিতে হবে। 5 জনের একটা কমিটি, 5 জনের একটা কমিটি নিতে হবে যখন 2 জন ফরমার প্রেসিডেন্ট এই কমিটিতে থাকবে। 2 former president will be in committee. তাহলে লক্ষ্য করো, এই 2 জন যদি কমিটিতে থাকে তাহলে আমাদের আসলে মোট 5 জন থেকে 3 জনকে নির্বাচন করতে হবে। খেয়াল করো যে 7 জন ডেমোক্র্যাট লিডার আছে, দেখো এই একজন লিডার, এই একজন লিডার, এই একজন লিডার, 4, এই ধরো 5, এই ধরো 6, এটা ধরো 7, এই পাশে জায়গা নেই। তো ধরো আমার এখান থেকে 5 জনের একটা কমিটি নিতে হবে, যেখানে এই 2 জন লিডার ডেমোক্র্যাট লিডার, হ্যাঁ, তাকে নিতেই হবে। ধরো এই হচ্ছে ক্লিনটন আর এই হলো বারাক ওবামা, একে নিতেই হবে। তো এই 2 জনকে যদি নিতেই হয়, আমার তো অলরেডি এই দুটো জায়গা ব্লক হয়ে গেল। তার মানে আমাকে কিন্তু আসলে এই 5 জন থেকে এই 3 জনকে নির্বাচন করতে হবে। তার মানে এদেরকে নির্বাচন করা যাবে 5C3 ওয়েতে। সো ইউর অ্যান্সার ইজ 5C3, দ্যাট ইজ 10। আমি এটা নিয়ে শেষে তোমাদেরকে একটা জিনিস বলবো। তার আগে আমরা 37 নম্বর অঙ্কটা করার আগে আমরা এই কথাটা একটু খাতায় লিখে নেব, আমরা স্ক্রলে দেখাবো না। তো আমরা একটু খাতায় লিখে নেব। দেখো এই ধরনের অঙ্কের একটা শর্ত থাকে, কেউ কমিটিতে থাকবে, কেউ কমিটিতে থাকবে না। এই ধরনের কেসে কি করতে হবে, আমার n এর মান লাগবে আর r এর মান লাগবে। এবং তোমরা জানো এই অঙ্কটা আমরা NCR ফর্মুলাতেই সলভ করে ফেলি। এই যে NCR ফর্মুলাতে সলভ করি, n এর মান আর r এর মানটা বের করাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তোমরা যেটা মনে রাখবে, খেয়াল করো, তোমরা যা মনে রাখবে সেটা হচ্ছে নাম্বার 1, যত সংখ্যক লোকের ওপর, আমরা লোক বলবো না, আসলে ব্যক্তি বলা ভালো, যত সংখ্যক ব্যক্তির ওপর শর্ত থাকবে তাদের n থেকে বাদ দিতে হবে। যতজন কমিটিতে থাকবে, কমিটিতে যতজনকে কমিটিতে রাখতেই হবে, তাদের আর থেকে বাদ দিতে হবে। দিস ইজ দ্য রুল। অর্থাৎ যতজন কমিটিতে রাখবে তাদেরকে বাদ দিতে হবে, যতজনকে কমিটিতে রাখবে না এমন কোনো কথা নাই বা তুমি বলনি তাদেরকে কিন্তু তোমার বাদ দিতে হবে না। এই কথাটা তোমরা একটু লিখে নেবে বাবা, পজ করে, হয়তো আমাকে এখন মুছে ফেলতে হবে, সময় দেওয়া যাবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। এবং আমরা 37 নাম্বারটা অঙ্কটা, এই অঙ্কটার মতো করে একটু দেখবো। আমরা এই জায়গাটাতেই করে ফেলি। লক্ষ্য করো অঙ্কটা বলেছি কি, আমরা স্ক্রলে দেখতে পাচ্ছি যে from 7 Democrat leader 5 member of committee has to be formed. 7 জন থেকে আমাকে 5 জনের একটা কমিটি গঠন করতে হবে। ভাই এখানে এনার আর কিন্তু 7-5 না, এটা শর্তের উপর নির্ভর করবে। কি করব, খেয়াল করো, has to form so that one racist will not be exist in the committee. একজন রেসিস্ট কমিটিতে থাকবে না, তার মানে একজনের উপর শর্ত আছে, তাকে n থেকে বাদ দিয়ে দিব, তারপর n এর মান 6। এখন সে কি কমিটিতে আছে, তাকে কি রাখতেই হবে? যদি রাখতেই হবে তাহলে তাকে বাদ দেবো, যদি রাখতে নাই হয় তাহলে তাকে বাদ দেওয়ার দরকার নেই। কিন্তু তুমি বলছো সেই ওয়ান রেসিস্টকে আমি কমিটিতে রাখবো না, তার মানে ওকে আমার রাখার কোনো বাধ্যবাধকতা না থাকায় আমি কিন্তু এখান থেকে একে বিয়োগ করবো না। সুতরাং ইউর অ্যান্সার উইল বি 6C5, দ্যাট ইজ 6। লক্ষ্য করো খুব ইজিলি কিন্তু আমরা এই অংশটুকু ধরে অঙ্কটা সলভ করতে পেরেছি। আমরা এখন কমিটি ফরমেশনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট অংশ এবং মাল্টিপল সিলেকশন যেটাকে বলে, আমরা এই মাল্টিপল সিলেকশনের অঙ্কগুলো শিখব। প্রথমে আমরা 38 নাম্বার অঙ্কটা দেখতে পাচ্ছি। 38 নাম্বার অঙ্কটাতে বলেছে a committee consists of 8 men and 4 women.
একটা কমিটিতে 8 জন পুরুষ আছে এবং 4 জন ওমেন আছে। আর আমরা একটু আমাদের জায়গা হবে না, আমরা এটা মুছছি না। আচ্ছা, এটা মুছেই ফেলি, এখন আর আমাদের কাজে লাগবে না জিনিসটা। টপিক্সটা আর আমাদের কাজে লাগবে না, আমাদের ক্লাসের শেষ টপিক্সেই আছে যেহেতু। 38 নাম্বারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা কমিটিতে 8 জন মেন আছে, অর্থাৎ মেন আছে 8 জন এবং ওম্যান আছে 4 জন, এবং এদের থেকে আমাকে একটা কমিটি গঠন করতে হবে। এমনভাবে একটা কমিটি তৈরি করতে হবে, COMMI এমনভাবে একটা কমিটি গঠন করতে হবে যেন ওরা আমাকে যেটা বলেছে, যেন 3 জন মেন এবং 1 জন ওমেন, 3 জন মেন এবং 1 জন ওমেন অবশ্যই আমি চুজ করি। খেয়াল করো, আমাকে একদম পারফেক্টলি বলে দিচ্ছে 3 জন মেন থাকতে হবে, 1 জন ওমেন থাকতে হবে। আমাদের ব্যাংকের সরকারি ব্যাংকের পরীক্ষায় ভেরি সরি টু সে দ্যাট এই নিয়মটাই বারবার আসতেছে, কারণ এবং খুবই সোজা নিয়ম। আমরা কিন্তু এই খুব সোজা নিয়ম পর্যন্ত বসে থাকবো না, কারণ আমাদের এই অঙ্কগুলো আরেকটু ডিফিকাল্টি লেভেলে আরেকটু বাড়ানোর চেষ্টা করবে। যখনই বাড়াবে আমরা কিন্তু সেটা কিন্তু শিখবো। তাহলে 8 জন মেন থেকে 3 জন মেনকে কতভাবে নেওয়া যায়? আমি বলবো 8C3 উপায়ে নেওয়া যায়। আর 4 জন ওমেন থেকে 1 জন ওমেনকে কতভাবে নেওয়া যায়? বলা যায় 4C1 উপায়ে নেওয়া যায়। তো তোমরা জানো 8C3 এটার মান কত হবে? 8 × 7 × 6, আর এটা হবে 3 × 2 × 1। 4C1 মানে হচ্ছে 4। 56 × 4, 56 × 4 এটা করলে আমার রেজাল্ট আসে 224। সো ইওর অ্যান্সার ইজ 224। ঠিক এইভাবে মেইনলি আমরা অঙ্কগুলো করতে পারি, এবং এই নিয়মটা কিন্তু বারবার আমাদের পরীক্ষায় চলে আসতেছে। চলো আমরা একটু হার্ড লেভেলে যাব, অর্থাৎ এই নিয়মটা পরীক্ষায় বারবার আসে, এটা যেমন কথা, ঠিক আমরা এই জায়গাতে থেমে থাকবো না, আমরা একটু ডিফিকাল্ট অংশে যাব। এবং আমাদের এখনকার অংশে আমরা দুইটা জিনিস সম্পর্কে একটু ধারণা নেব, একটা হচ্ছে অ্যাট লিস্ট আর একটা হচ্ছে অ্যাট মোস্ট। এবং এই অঙ্কগুলো, এই শব্দগুলো দিয়ে অঙ্ক দেয়া হলে সেই অঙ্ক কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে যায়। খেয়াল করো, এই অঙ্কগুলো কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়, এবং আমরা কিন্তু সেই ডিফিকাল্ট অঙ্কগুলো আমরা একটু শেখার চেষ্টা করব এখন এই পর্যায়ে। অ্যাট লিস্ট কথাটার অর্থ হচ্ছে মিনিমাম। অ্যাট লিস্টের জায়গাতে কিন্তু মিনিমাম কথাটাও থাকতে পারে। অ্যাট লিস্টের পরিবর্তে শুধু সবসময় যে অ্যাট লিস্ট দিয়ে অঙ্ক দেবে তা কিন্তু না, এটাকে কিন্তু মিনিমাম দিয়েও অঙ্ক দিতে পারে। ঠিক অ্যাট মোস্টের জায়গায় এই জায়গাটাকে ম্যাক্সিমাম দিয়েও অঙ্ক দেওয়া যেতে পারে। তা আমরা চলো এই অংশটা একটু সলভ করে দিই। আমরা যাচ্ছি 39 এবং 40 এই দুটো অঙ্কে। 39 এই অঙ্কটাতে কি আছে? 39 বলা হচ্ছে from 5 Democrat and 4 Republicans, 4 members of committee has to be include at least one representation from either group. অর্থাৎ 4 জন থেকে 5 জন ডেমোক্র্যাট এবং 4 জন রিপাবলিকান থেকে আমাকে 4 জনের একটা কমিটি গঠন করতে হবে এমনভাবে যেন প্রত্যেকটা গ্রুপের কমপক্ষে 1 জনের রিপ্রেজেন্টেশন থাকে। খুব ভালো। এই ধরনের অঙ্কগুলো হচ্ছে এখনো পরীক্ষায় দেয়া শুরু করেনি, এবং 39 এবং 40 মাথায় রাখবে, এটা কিন্তু তোমাদের 2021 এবং 2022 সালের জন্য ফোরকাস্টিং। এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের এই সালগুলোতে চলে আসবে। আর অ্যাচিভমেন্ট কিন্তু সবসময় 1 ধাপ 2 ধাপ আগাই থাকে, এবং এই কারণেই মাথায় রাখবে যে অ্যাচিভমেন্টের সাফল্যটা এত বেশি। আমরা চলে আসছি আমাদের অঙ্কে 39-এ। ডেমোক্র্যাট হচ্ছে কয়জন? ডেমোক্র্যাট হচ্ছে 5 জন। আর রিপাবলিকান কয়জন? রিপাবলিকান হচ্ছে 4 জন। আর এই পাশে কি আছে? এই পাশে আছে কম্বিনেশন। তো দেখো 4 জনের যদি হয় তাহলে এই আমি যদি 1 জন করে রাখি, যদি ডেমোক্র্যাট 1 জন রাখি, তাহলে রিপাবলিকান 3 জন রাখতে হবে। ওরা 2 জন থাকলে ওরাও 2 জন, আর ওরা যদি 3 জন থাকে ওরা 1 জন। আমি কিন্তু আর আগাইতে পারবো না, তাহলে কিন্তু একটা পাশ আবার 0 হয়ে যাবে, কারণ আমাকে বলা হয়েছে কমপক্ষে 1 জন রিপ্রেজেন্টেশন থাকতে হবে। এখন তুমি লক্ষ্য করো, তুমি যে 38 নাম্বার অঙ্কটা করেছো, 39 নাম্বার অঙ্কটা কিন্তু তার 3 গুণ ডিফিকাল্ট এবং 3 গুণ ভারী। এখন লক্ষ্য করো, 5 জন ডেমোক্র্যাট থেকে 1 জন ডেমোক্র্যাট কতভাবে নিতে পারো? 5C1 পায়, 5C1 পায়। আর 4 জন রিপাবলিকান থেকে 3 জন রিপাবলিকান 4C3 পায়।
হয় কত 20। এবার ডেমোক্র্যাটদের কথায় আসো, এটা হচ্ছে 5c2 ইন্টু 4c2। 5c2 হচ্ছে 10, 4c2 হচ্ছে 6, হলো কত 60। এটা হচ্ছে 5c3 10, 4c1 4, এটা হচ্ছে 40। So your answer is 120. This is 39 number math and this is very very important math for your examination upcoming, অবশ্যই 2021-22 সালের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা 40 নাম্বার অঙ্কটাতে চলে যাচ্ছি। 40 নাম্বার অঙ্কটাতে কি বলেছে, there are 8 books on a shelf, 2 are paper bags। পেপার ব্যাগ বুক হচ্ছে তার মধ্যে দুইটা, পিবি লিখছি আমরা, পেপার ব্যাগ দুইটা, পেপার ব্যাগ বুক হচ্ছে দুইটা এবং হার্ড ব্যাগ বুক হচ্ছে 6টা। আমাদেরকে কম্বিনেশন বের করতে হবে। এখন আমাদেরকে বলেছে হাউ মেনি পসিবল সিলেকশন অফ 4 বুকস ফ্রম দিস সেলফ ইনক্লুড অ্যাট লিস্ট 1 পেপার ব্যাগ বুকস। আমি এখান থেকে 4টা বুক আমি তো বের করবো যেখানে কমপক্ষে একটা পেপার ব্যাগ বুক হবে। এখানে শুধুমাত্র পেপার ব্যাগের উপর শর্ত আছে এবং সেটা কমপক্ষে 1 হতে হবে। তাহলে পেপার ব্যাগ যদি একটা হয়, হার্ড ব্যাগ হবে আমার 3টা, যেহেতু টোটাল 4টা বই বলেছে। তাহলে পেপার ব্যাগ যদি হয় 2টা, আমার হার্ড ব্যাগ হবে 2টা। তাহলে আমার কম্বিনেশনটা করি 2c1 ইন্টু 6c3, আর এটা হচ্ছে 2c2 ইন্টু 6c2। খেয়াল করি 2c1 এটা হলো কত 2, আর 6c3 এটা কত আসে দেখো তো, 6c3 6 ইন্টু 5 ইন্টু 4 3 ইন্টু 2 ইন্টু 1, অর্থাৎ এটা হচ্ছে 20। এটা হচ্ছে 20, তার মানে এই মানটা হচ্ছে 40। আর 2c1 হচ্ছে 1 আর 6c2 মান হচ্ছে 15। তাহলে এদের মানটা হচ্ছে 15, টোটাল যোগ করলে আমরা পাচ্ছি 55। আশা করি তোমাদের পারমুটেশন এবং কম্বিনেশনে আর কোনো সমস্যা থাকবে না, কারণ আমরা পারমুটেশন কম্বিনেশনটা এমনভাবে করেছি যেন 2021 এবং 2022 সাল, অর্থাৎ এখন 2020 সালে আমরা এই ভিডিওটা করছি, আমরা পড়িয়েছি 2022 সালকে টার্গেট করে। অর্থাৎ তোমাদেরকে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাসেই আমরা কিন্তু চেষ্টা করেছি যেন 2022 সাল পর্যন্ত এই আমাদের এই ক্লাসগুলো চালানো যায়। আমরা কিন্তু এত দূর প্রজেকশন করে আমরা কিন্তু হয়তো ডিফিকাল্ট অংশ পর্যন্ত পড়িয়েছি, কিন্তু লক্ষ্য করো আমাদের এই প্রত্যেকটা অংশে কিন্তু আমরা চেষ্টা করেছি সেই 2022 সালকে টাচ করে এটা পড়ে নিতে। ধন্যবাদ, তোমাদের সাথে আবারও দেখা হবে ডিসক্রিট ম্যাথের পরবর্তী ক্লাসে প্রবাবিলিটি এবং নাম্বার থিওরির উপর। ধন্যবাদ সবাইকে।